স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছে আমি হাসানুল শাওন। দর্শক, উচ্চ মূল্যস্ফীতির প্রভাব সাধারণ মানুষের জীবনে, অন্যদিকে বিনিয়োগে চলছে এক ধরনের স্থবিরতা, যার নেতিবাচক প্রভাব পড়ছে আসলে কর্মসংস্থানে। আবার কাঙ্ক্ষিত রাজস্ব আয় হচ্ছে না এনবিআরের। এমন অনেক চ্যালেঞ্জের মুখে আসলে দেশের অর্থনীতি। আজ আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করবো। জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আছেন বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির, আরও আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের দুজনকেই স্টুডিওতে। যেমনটি বলছিলাম, ডক্টর মাহফুজ কবির, আপনার কাছেই প্রথমে আসতে যাচ্ছি যে আমরা যেটি দেখছি যে মূল্যস্ফীতির এই গত মাসে গিয়ে আসলে কিছুটা কমতির দিকে আমরা দেখছি। সেটিরও একটি জিনিস বলা হয় যে শীতের সবজি বা এটার একটা প্রভাব, খাদ্য মূল্যস্ফীতিটা যেহেতু একটু কমে আসছে তার প্রভাবে এখন সামনের দিনে এটা কি থাকবে বা না থাকবে। যেমন বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি দিয়েছে, সেখানে গভর্নর যে নীতি নেওয়া হয়েছে 6 মাসের জন্য, সেখানে তিনিও আশা প্রকাশ করেছেন যে জুন নাগাদ হয়তো 7% মধ্যে নিয়ে আসবেন, এরকম একটি আশাবাদ তিনি জানিয়েছেন। তো সার্বিকভাবে আসলে মূল্যস্ফীতিটা আমরা নিয়ন্ত্রণে কতটুকু আনতে পারছি বা পারছি না কেন, এবং মানে আপনার কি মনে হয়, মানে এটার অভিঘাতগুলো কি আসলে আমাদের বর্তমান সাধারণ মানুষের জীবনে আর কি? এখানে তিনটি বিষয় আছে। এক হলো যে মূল্যস্ফীতি যেরকম একটা ট্রেন্ড চলছিল, তো আমরা ধরে নিয়েছিলাম, তো হতাশ হয়ে গিয়েছিলাম যে আসলে ডিসেম্বরে এসে হয়তো অনেকটা কমে যাওয়ার কথা ছিল। তার কারণ যেহেতু ওই সময়টাতে শীতকালীন যে শাকসবজি সেগুলো বা খাদ্যপণ্য সেগুলো তো বাজার সরবরাহ হচ্ছে। তো ডিসেম্বরে যখন আমরা দেখলাম যে আসলে ডাবল ডিজিটে আছে, তখন কিন্তু আসলে সবাই আমরা একটু মন খারাপ করলাম যে এত টাইট মনিটারি পলিসি, তো তারপরেও কেন হচ্ছে না এরকম। তার কারণ ওই ইনস্ট্রুমেন্ট তো একটাই আছে, মানে ম্যাক্রো ইকোনমিতে, যে সে মনিটারি পলিসি যদি টাইট হয়, সংকোচনমূলক হলে এবং যে সুদের হারটা যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে মূল্যস্ফীতির উপরে। তো সেটা যেহেতু হচ্ছিল না, তো আমরা ধরে নিয়েছিলাম যে হয়তো আর হবে না। তো জানুয়ারি মাসে যেটা হলো সেটা হলো খাদ্য মূল্যস্ফীতি কমেছে ঠিকই, কিন্তু এখনও কিন্তু সেই ডাবল ডিজিটে রয়ে গেছে। আর যে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি সেটা কিছুটা কমেছে। তো সব মিলিয়ে এখন সিঙ্গেল ডিজিটে, কিন্তু তাও আসলে 10% কাছাকাছি। তো সুতরাং এতে খুব বেশি যে আশান্বিত হওয়ার মতো অবস্থা রয়েছে এরকম নয়। তার কারণ আবার এই ফেব্রুয়ারিতে গিয়ে দেখা যাবে যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এবং এই যে গরমের সিজনে কিন্তু আবার দেখা যাবে যে উৎপাদন যেগুলো হচ্ছে, তো সেগুলোতে আসলে খরচটা ঠিক মতো রাখা যাচ্ছে না। তো এগুলো হওয়া স্বাভাবিক, এবং আমাদের একটু এক্সপেকটেশন রাখতে হবে যে না, এটা খুবই সাময়িক ছিল মূল্যস্ফীতি, এবং সেটা আসলে এই আমাদের যে মনিটারি পলিসি রয়েছে সেটা দিয়ে আসলে কিছু করা যাবে না। যদি খাদ্য সামগ্রীর যোগানটাই মূল কথা হয়, তাহলে সেক্ষেত্রে এখানে মনিটারি পলিসির কী রোলটা আছে, মানে সেটা কিন্তু খুব একটা ক্লিয়ার না। এখন যেটা হয়েছে, যোগান বলতে কি, মানে শুধু উৎপাদন না সরবরাহ, নাকি ওভারঅল বাজার ব্যবস্থাপনা? না, বাজার ব্যবস্থাপনার কিন্তু সেরকম কোনো আসলে দৃশ্যমান যে প্রভাব সেটা আমরা দেখতে পাইনি। তো আমরা একটু আশা করছিলাম যে একদিক দিয়ে হচ্ছে যে মনিটারি পলিসি সেটি, এবং একই সঙ্গে যেহেতু সরকারের একটা টাস্ক ফোর্স রয়েছে বাজার ব্যবস্থাপনায়, তো সেইটার হয়তো কিছু প্রভাব পড়তে পারে বলে আমাদের একটু ধারণা ছিল। তার কারণ একেবারে লোকাল লেভেলে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ডিসি পর্যন্ত সবাইকে ইনভলভ করা হয়েছে, এদিক দিয়ে যে মন্ত্রণালয়কেও এখানে নিয়ে আসা হয়েছে। তো প্রশাসনিক তদারকি, যে বাজার পরিবীক্ষণ, তো সেই বিষয়গুলোর মাধ্যমে এক ধরনের হয়তো একটা আশার সঞ্চার করেছিল। কিন্তু পরে যখন আমরা দেখলাম যে আসলে এই বাজার থেকে ভোজ্য তেল উধাও হয়ে যাচ্ছে, এই দিনের পর দিন চলে যাচ্ছে, আবার মাননীয় বাণিজ্য উপদেষ্টা তিনি বলছেন যে তিনি নাকি বাজার থেকে খোলা তেল কিনে খাচ্ছেন। তো এগুলো কিন্তু নানা রকম বিভ্রান্তি তৈরি করেছে, এবং দেখা যাচ্ছে যে আসলে বিভিন্ন গোষ্ঠী তারা চাইলেই সংকটটা তৈরি করতে পারছে বাজারে। তেমন কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো রকমের কোনো চেইন অফ কমান্ড কোনো কিছু দেখা যাচ্ছে না। তো দৃশ্যমান উন্নতি আমরা দেখতে পাইনি। এখন যেটি হয়েছে যে এই সমস্ত কারণে কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষের ভোগান্তি যেটা বেড়েছে, তারা হয়তো এই জানুয়ারি মাসে এসে কিছুটা হয়তো তারা তাদের কষ্টটা লাঘব দেখেছেন, কিন্তু এটার কোনো নিশ্চয়তা নেই যে এটা টিকবে। এখন মাননীয় গভর্নর তিনি কিন্তু বলেছেন যে না, ঠিক আছে, জুনের মধ্যে 7% মতো হবে, কিন্তু এটা একটা মানে আমি মনে করি যে হাইপোথিসিস, মানে এটা যে সত্যি সত্যি এরকম হবে এরকম কোনো গ্যারান্টি নেই। তার কারণ উনি কিন্তু সেই মনিটারি পলিসিটাও কন্টিনিউ করছেন। এখন উনি বলেছেন যে সুদের হার বাড়বে না, নীতি সুদের হার আর বাড়াবেন না, সতর্কতামূলক একটা মুদ্রানীতি হিসেবে থাকবে আমাদের এই মুদ্রানীতি। তো তার মানে কি, মানে হচ্ছে যে সে আগে যেরকম ছিল সেরকমই থাকবে। সুতরাং সব মিলিয়ে যে পরিস্থিতি, আমার মনে হয় না যে খুব বেশি হয়তো আশান্বিত হওয়ার সুযোগ রয়েছে মূল্যস্ফীতির ক্ষেত্রে। জি, ডক্টর জামাল উদ্দিন আহমেদ, মানে আমরা একটু মানে অভিঘাত নিয়ে একটু আলোচনা করতে চাই। আসলে সাধারণ মানুষ তো নিত্যপণ্যের বাজারে দীর্ঘদিনই একটু কষ্টের মধ্যে, ডাবল ডিজিটে প্রায় 2 বছর যাবৎ মূল্যস্ফীতি। মানে কিছুদিন আগে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের একটা গবেষণা ছিল যে দারিদ্র্য সীমার নিচে অনেকে
নতুন করে চলে যাচ্ছে, যারা ঠিক দারিদ্র্যসীমার উপরে অবস্থান করছিলেন তারা দরিদ্র হচ্ছেন। মানে আর বৈষম্যের অভিযোগ তো দীর্ঘদিনই আমাদের সমাজে বৈষম্য বেড়ে যাচ্ছে। মানে এই বিষয়গুলোর আসলে ইম্প্যাক্ট সাধারণ মানুষের জীবনে মানে কতটা পড়ছে, বা মানে সেখান থেকে আসলে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য মানে কি উদ্যোগ আসলে এই অন্তর্বর্তী সরকার বর্তমান তার রাজনৈতিক বাস্তবতায় নিতে পারে? আপনার যে ব্যবস্থাগুলো ছিল এবং সার্বিক যে পরিস্থিতি এবং গভর্নমেন্ট চেঞ্জের পরবর্তী সময়ের যে পরিস্থিতি, এটাকে কিন্তু সামাল দেওয়া এখনো পুরাটা হয় নাই বলেই অস্থিরতা বিরাজ করতেছে। সে অস্থিরতার মধ্যে আপনি স্বাভাবিক নিয়মের যে ফর্মুলাগুলা, মুদ্রাস্ফীতি বলেন, অন্যান্য টাকার মূল্য ঠিক করা, তারপরে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে অর্থনীতির, সেই বিষয়গুলা কিন্তু দেশের স্থিতিশীলতা যদি না থাকে, প্রশাসনিক স্থিতিশীলতা বলতে ধরেন আপনার এই যে মব জাস্টিস, তারপরে বিচার বিভাগে যে আপনার চেঞ্জ তো চেঞ্জ হয়েছে, কিন্তু আগে যেরকম চেঞ্জ হয়েছে সেই চেঞ্জে তো এখন তো কিন্তু নন পলিটিক্যাল গভর্নমেন্ট, এটা তো স্বীকার করতে হবে, এটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট। এখানে আবার আপনার ওই যে পলিটিক্যাল জিনিস ঢুকছে কীভাবে, এটার মধ্যে ঢুকছে। এবং সেখানে আপনার ধরেন এই যে বিচারপতিগুলা যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে। তারপরে পোস্টিং, বিভিন্ন জায়গায় যে পোস্টিং হয়েছে, গভর্নমেন্টের লোকজন যে পোস্টিং করছে প্রশাসনের বিভিন্ন জায়গায়, এই পোস্টিংয়ের ভিতরে কিন্তু মানে অরাজনৈতিক সরকারের ভিতরে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে, এবং সেই হস্তক্ষেপের মধ্য দিয়ে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। সেই অস্থিরতাটা মানে এটা সাধারণ মানুষও বুঝতে পারতেছে। সেটা হলো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কিন্তু দেশের এখনও ঠিক হয় নাই, এবং তারা কেউ বলতে পারে না যে এখনও আমি নিরাপদ। তো এই অবস্থায় আপনি স্থিতিশীল কোনো ফর্মুলা, কোনো ইকোনমিক্সের কোনো ফর্মুলা কাজ করবে না। তাহলে করণীয় কি? করণীয়টা সাধারণ মানুষ কতদিন খেসারত দিবে? প্রথম কাজ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে নিজের হাতে আনা। সেটা আসে নাই এখনও। মব জাস্টিসের কারণে মানুষ যেখানে যাই একজনের বাড়ি লুট করতেছে, তারপরে এটা লুট তো আগেও হয়েছে, আগেও অন্য বিরোধী দলের লোকের হয়েছে, এখনও আবার যারা বিরোধী দলে আছে তাদের গোলা লুট হইতেছে। তো তাহলে ডিফারেন্স কি? ডিফারেন্স আগের গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি? এখনও তো সেই সাধারণ মানুষ ঘুরে ফিরে কিন্তু সাধারণ মানুষ। এখন ধরুন ক্ষমতার যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা যদি এই সরকারের নিয়ন্ত্রণে না থাকে, যারা ইন পাওয়ার আছে তাদের নিয়ন্ত্রণে যদি না থাকে, অন্য কেউ যদি পিছন থেকে এটার কাঠির নাড়ায়, তাহলে কিন্তু এনারা সাকসেসফুল হতে পারবেন না। যে সমস্ত প্রোগ্রাম নিচ্ছে এবং যত রকমের সংস্কার বলেন, যত কিছু বলেন, এগুলা কি করবেন আপনি? এট দি এন্ড অফ দি ডে আপনার যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক না থাকে, কোর্টে মানুষ এখনও কিন্তু কোর্টে যারা আসামি হিসেবে যাচ্ছে, হি ইজ নট সিকিউরড, তারে ধরে আসামিরে ধরে পিটাইতেছে করে। এটা কি? এটা তো হইতে পারে না, এটা তো দুর্বলতা, সরকারের দুর্বলতা। সেই ক্ষেত্রে আপনার অস্থায়ী এনাদের তো পলিটিক্যাল কমিটমেন্ট নেই, পলিটিক্যাল অ্যাফিলিয়েশনও নেই, যে কারণে ওনারাই পারে এখন কিন্তু সঠিকভাবে রাষ্ট্রটা পরিচালনা করে একটা মডেল খাড়া করানো, যে কদিন চালালো এই কদিনের মডেলের পরবর্তীতে যাতে এটা যায়, সেই এস্টাবলিশমেন্ট এখনও। যেমন এখন ধরেন রেভিনিউ কালেকশন, বিগত গভর্নমেন্টের যে বছর শেষ হইলো যখন, তাদের কত 20 থেকে 25 হাজার কোটি টাকা রেভিনিউ কালেকশনে শর্ট ছিল। এই গভর্নমেন্টের এখন কত 6 মান্থে হলো 70,000 কোটি টাকার কাছাকাছি। তো তাহলে ওয়ার ইজ দি সাকসেস স্টোরি? চেঞ্জের রেজাল্টটা কি? চেঞ্জের রেজাল্টটা পাবলিক এটা দেখতে চায় নাই। এবং এইটা যদি না হয়, এখন ধরেন আপনার একমাত্র ওষুধ ছিল যদি এগুলোকে ডিজিটালাইজেশন করতো রেভিনিউ সিস্টেমটাকে, তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার রেভিনিউ কালেকশন। মানে সেক্ষেত্রে আপনি যেটা বলছেন, মানে রাজনৈতিক ওই কমিটমেন্ট ছাড়াও বা আসলে মানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, বাজার নিয়ন্ত্রণ করা, বাজার ব্যবস্থাপনা ঠিক করা, মানে
সেটা মানে জনগণের ম্যান্ডেট নিয়ে আসা নির্বাচিত সরকারের তাহলে অল্টারনেটলি হলো বেস্ট হলো আপনি ইলেকশন দিয়ে দেন। যেমন শাহাবুদ্দিন সাহেব যখন আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের হেড হয়, উনি 3 মাসের ভিতরে কিন্তু আপনার ইলেকশন দিয়ে 90 দিনের ভিতরে হি কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্ট। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আপনাকে, এই সুযোগটা আপনাকে নিতে হবে। জি, আপনার কাছে আবার আসবো একটু ডক্টর মাহফুজ কবির। মানে আমরা মানে যেটা বলছিলাম যে এখন বাস্তবতা তো এক ধরনের আছেই, রাজনৈতিক বাস্তবতা দেশে সাধারণ মানুষ তো ভুগছে অনেক দিন ধরে। তো ডক্টর জামালউদ্দিন আহমেদ বলছিলেন যে তথাকথিত ফর্মুলাগুলো খুব একটা কাজে আসছে না, কারণ এখানে রাজনৈতিক কমিটমেন্টের একটা বিষয়ও আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় আছে। মানে মোটা দাগে অন্তর্বর্তী সরকার এই মূল্যস্ফীতি কমানো বা দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মানে কি করতে পারে? আমি মনে করি যে প্রথম কাজটা করতে হবে হলো উৎপাদন খরচটা কমিয়ে দেওয়া। মানে এখন যে মানিটারি পলিসি আছে সেটাতে হাই ইন্টারেস্টেড, মানে এই শিল্পের জন্য বা এই যে ব্যবসা বাণিজ্যের জন্য 15.5-16% হারেছে সুদের হার, এটা কিন্তু সহনীয় নয়। হ্যাঁ, তো এত উচ্চ সুদের হারে কিন্তু ব্যবসা বাণিজ্য পরিচালনা করা কঠিন, এবং এটার প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগটা কম হচ্ছে এখন। তো এখন এই অবস্থায় আসলে চলবে না, আমাদের অবশ্যই এমন একটা মানিটারি পলিসি করতে হবে যেটাতে মানুষ, মানে বিশেষ করে বিনিয়োগকারীরা, তারা বিনিয়োগে উৎসাহিত হন। তো এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে বিনিয়োগের সঙ্গেই সম্পর্কিত, যে বিনিয়োগকারীরা কিন্তু এখন ভরসাটা কম পাচ্ছেন, তার কারণ যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি অতটা ভালো নয়, বা হয়তো সরকার চেষ্টা করছে অনেক, কিন্তু খুব একটা যে লাভ হচ্ছে এরকম নয়। তো সুতরাং এই ভয়ের পরিবেশ থেকে তাকে দূর করা তো করলে হবে কি, যে তখন কিন্তু তারা উৎপাদনশীল খাতগুলোতে বিনিয়োগ করবেন, এবং তখন কিন্তু আমাদের এই যে সাপ্লাই সাইডের যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু কম হবে। তো আর থার্ড যে ইস্যুটা আছে সেটা হলো বাজার ব্যবস্থাপনায় যে উন্নতির জন্য যে আমাদের টাস্কফোর্সটা তৈরি হয়েছে, আমার মনে হয় না যে সেটা খুব একটা ভালো পারফর্ম করছে। তার কারণ যারা আসলে প্রবলেম তৈরি করছেন, বিশেষ করে যে ভোজ্য তেলের যে উদাহরণটা দিলাম, এটা কিন্তু স্পষ্ট যে আসলে একটা গোষ্ঠী চাচ্ছে না যে বাজারে জিনিসপত্রের দামটা কমুক, তো তারা এই ইচ্ছা করে এগুলো করছেন। এখন 22 লাখ মেট্রিক টন দরকার, সেখানে তারা এনেছেন হচ্ছে 23 লাখ মেট্রিক টন এই ভোজ্য তেল। তো এখন এই 1 লাখ মেট্রিক টন কোথায় গেল? আবার তারা কি করছেন, সরকারের সাথে নেগোশিয়েট করছেন, তারা শুল্ক ছাড় পাচ্ছেন, কিন্তু তখন কিন্তু সেটা ব্যবহার করে তারা আমদানি ঠিকই করছেন, কিন্তু বাজারে সরবরাহ করছেন না। তো এদেরকে শাস্তি দেওয়া, হ্যাঁ, তো সেই কাজটা কিন্তু হচ্ছে না। ওইটা করতে পারলে কিন্তু অনেকটাই ঠিক হয়ে যেত। যে যেভাবে পারছে সেভাবে কিন্তু তাদের মতো করে মোল্ড করছেন সিচুয়েশন। তো এইভাবে করতে আসলে হয় না, আমাদের পুরো গভর্নেন্সটা ঠিক করতে হবে। করলে তখন কিন্তু এই বাজারে জিনিসপত্র যে সরবরাহ, সেই জায়গাতে সমস্যা কম হবে বা থাকবে না। আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে এসএমই যেগুলো আছে তারা কিন্তু বিশাল সাপ্লায়ার। তো এখন ওই জায়গাটাতে কিছু সুবিধা দেওয়া যায় কিনা, তাদেরকে সামান্য সুবিধা দিলে কিন্তু তারা এই পুরো যে জিনিসপত্রের যে সরবরাহ, সেই জায়গাতে অনেক বড় একটা কন্ট্রিবিউশন রাখতে পারবেন। এখন ধরেন এই দাদন নিয়ে তারা কিন্তু ব্যাংকে যেতে পারেন না, হয়তো এনজিও থেকে চড়া সুদের ঋণ নেয়, দাদন নেন, নিয়ে কোনো মতে তারা কিন্তু উৎপাদনটা করছেন। এখন এই জায়গাতে যদি আমরা তাদেরকে ফ্যাসিলিটেট করতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আশা করি যে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়াটা ওরকম মানে খুব কঠিন কিছু না। তো এইভাবে করে আসলে আমাদেরকে ধরতে হবে। জি, ডক্টর জামালউদ্দিন আহমেদ, মানে সিন্ডিকেট, মানে এটা তো আমরা সবসময় শুনি এবং সবসময় দেখি যে কিছু পণ্যের নিয়ে খুব বেশি নাড়াচাড়া হয়, একবার এক এক পণ্য ধরা হয়, কখনো ডিম, কখনো চাল। মানে এই সিন্ডিকেট রাজনৈতিক সরকারের আমলেও থাকে, এখন অন্তর্বর্তী সরকার এখনো আছে, চাঁদাবাজির একটা অভিযোগ আছে। মানে এই জায়গাগুলোতে আসলে আমরা ঠিক করতে পারছি না কেন? এই জায়গাগুলোতে তো মানুষের তো ক্ষোভ যেটা ছিল, মানুষ যে মানে ফুঁসে উঠছে বিকজ অফ এই চাঁদাবাজি, এগুলোর এগেনস্টেই তো মানুষের ক্ষোভ, এবং সেই ক্ষোভকে আমরা এখন কমাইতে পারি নাই। সেই ক্ষোভ কমাইতে পারি নাই বিকজ এরা এখনও কিন্তু অ্যাক্টিভ ইন এ ডিফারেন্ট ফর্ম, তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, এবং এদেরকে ভাঙার জন্য যে মেকানিজম, সেই মেকানিজম এখনও কিন্তু ওইভাবে তৈরি হয় নাই। এখন ধরেন এটা একটা হইতে পারে যে অস্থায়ী, হঠাৎ করে তো আমি একটা সরকারের কাছ থেকে বিরাট একটা কিছু চাইতে পারি না যে এইটা করে ফেলেন, এটা করে ফেলেন, কিন্তু এখন কিন্তু 6 মাস চলে গেছে, এখন কিন্তু প্রশ্ন আসছে যে আপনি এটা পারতেছেন না কেন, ওয়ার ইজ ইউর লিমিটেশন, আপনি কোন জায়গায় বাধা পাইতেছেন। বাধা পাইলে যেই সরকারকে বিনা নির্বাচনে মানুষ তাদেরকে সাপোর্ট দিছে, সরকারি সবগুলা রাজনৈতিক দল সাপোর্ট দিয়েছে না, প্রত্যেকটা শ্রেণীর মানুষের সাপোর্ট দিয়েছে, এদের এত ভয় কিসের? এরা যদি মানে এরা তো মুখ দেখা ওয়াজ করা ঠিক না, তারা কিন্তু আপনার মানে তাদেরকে ইন রিয়ালিটি মানুষের পিপলস অফ বাংলাদেশ
সর্বস্তরের মানুষের একটা বিপ্লবের মাধ্যমে জনগণই তাদের চেঞ্জ আসছে না, বসিয়েছে। এই চেঞ্জের মধ্য দিয়ে এই জন্য জনগণের প্রত্যাশাটাও তো অনেক, প্রত্যাশা কিন্তু ওনাদের সেই কাছে প্রত্যাশাটা পূরণ করতে বেশি। পারছে না কেন? না, বিনা ভোটে যারা ইলেকশনের মানে বিনা ভোটে, এবং সংবিধান এখনো কিন্তু সংশোধন হয় নাই, ওনারা কিন্তু পরবর্তী নির্বাচনের পর এই সংবিধান সংশোধনের ভ্যালিডিটি পাবে, আগে যেরকম হয়েছে আমরা দেখছি আর কি। সেটা নিয়ম হলো যে প্রথমে আপনি ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন করলেন, ইলেকশন করার পরে তারপরে এই গভর্নমেন্ট যে সমস্ত ব্যবস্থাগুলো নিয়েছে এটার আইনে পার্লামেন্টে অনুমোদন দেওয়া, সেটা কিন্তু মানুষ তো অনুমোদন দেওয়ার আগে তাদেরকে অনুমোদন দিয়ে রাখছে। সেটা হলো যে আপনি আসেন পাওয়ারে, বিনা ইলেকশনে দিয়ে দিল। এখন ওনারা যদি না পারে, এবং প্রশাসনিক যে ব্যবস্থাটা, সেই প্রশাসনিক ব্যবস্থাটা ওনারা নিয়ন্ত্রণে আনতে পারছে বলে মনে হয় না। প্রশাসনিক ব্যবস্থা যে অমুক যাইয়া একজনের প্রেশার দিল সচিব একটারে, সচিবের চালাবে রাষ্ট্র নাকি স্টুডেন্টরা চালাবে? ইউ উইল হ্যাভ টু ডিসাইড। স্টুডেন্ট চালাবে যারা মানে আপনার যাদের কোনো অভিজ্ঞতা নাই, তারা চালাবে নাকি প্রশাসনিক সিস্টেমে চলবে, সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। এবং সেটা যদি সেটার জন্য তাদেরকে সাপোর্ট দিতে হবে। আমলাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ, হ্যাঁ, ওনাদের বিরুদ্ধে ঝামেলা আছে, এবং এটা সব মিলাইয়া আমরা একটা ঘেরাকলে পড়ে গেছি। এখন আপনার ধরেন এটা উদ্ধার হওয়ার জন্য হলো যে তাড়াতাড়ি ইলেকশন দিয়ে দেন। ইলেকশন দেওয়ার পরে যে জিতে আসবে সে তার ইচ্ছা মতো তার মতন চালাবে, এবং এটা ছাড়া তো এখন আর কোনো রকমের দেখা যেতেছে না। প্রথম দিকে হয়তো মনে হয়েছে এই গভর্নমেন্টে যদি লঙ্গার টার্মে থাকে তাহলে আরও প্রবলেম হবে, এবং সেই কারণে সরকারও মনে হয় যে এখন দেখলাম যে মাননীয় উপদেষ্টা যে উনি যে স্পিচ দিল, তো ভালো স্পিচ দিচ্ছে। উনি বললো যে আপনার মানে ওনারা ছাড়িয়ে দিতে চায়, করতে চায়, একটা পার্টিকুলার টাইমের ভিতরে এগুলো কাজগুলো করি। এখানে ধরেন মেজর ইলেকশন বা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে যে পজিটিভ রেসপন্স দেখা যাচ্ছে। তো এইটা যত তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আপনার যত তাড়াতাড়ি হয় সম্ভব, যেটা যদি করে ইন দ্যাট কেস আপনার নির্বাচিত সরকারে সিদ্ধান্ত নেবে। ডক্টর মাহফুজ কবির, সামনে রমজান, অনেক পণ্যে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, একটা মনিটরিংয়ের একটা দাবি থাকে রমজানের আগে। বিশেষ করে আমরা যেটি দেখছি সাম্প্রতিক কয়েক বছরে যে রমজানে যেসব পণ্যের চাহিদা বাড়ে, এর কিছুদিন আগে থেকেই এটির দাম বাড়িয়ে দেওয়া হয়, যাতে রমজানের ঠিক 1-2 দিন আগে থেকে আর বাড়ানোর দরকার হয় না। তো এবারও সেরকম কিছু ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। তো এই রমজান উপলক্ষে রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং বা অভিযান পরিচালনা করা, যে সরকারের যেই অধিদপ্তরগুলো আছে বা সহযোগী প্রতিষ্ঠানগুলো আছে, মানে সেই তৎপরতা কতখানি দেখছেন, বা এ ব্যাপারে বাজার নিয়ন্ত্রণে এই জিনিসগুলো কতটা ভূমিকা রাখতে পারে, বা সরকারের কি অবস্থান থাকা উচিত? হ্যাঁ, আসলেই এইবার কিন্তু একটা উদ্বেগ দেখা যাচ্ছে। কারণ হলো যে গত বছরগুলোতে হয়তো দাম বৃদ্ধি এটা একটা নর্মাল ট্রেন্ড ছিল, মানে মানুষ প্রত্যাশাই করে নিয়েছে যে আসলে এই রমজানের সময় জিনিসপত্রের দাম বাড়বে। কিন্তু এইবার যে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, সেটা হলো যে এই ভোজ্য তেলটা কিন্তু খুবই ক্রিটিক্যাল এই রমজানের সময়টাতে। মানুষ যে ধরনের বাজার থেকে জিনিসপত্র কিনে খান বা নিজেরা যে প্রডিউস করেন ঘরের মধ্যে, তো সেগুলোর মধ্যে এই ভোজ্য তেলটা বেশি ব্যবহার করা হয়, যার ফলে ওই সময়টাতে একটু বেশি লাগে। এইটা মাথায় রেখে কিন্তু আরও 3 মাস আগেই সরকার এই পুরো আমদানি যে ক্রিটিক্যাল যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলোর কিন্তু শুল্ক ছাড় দিয়েছেন, এবং একই সঙ্গে যে স্থানীয় পর্যায়ে যে করগুলো আছে সেগুলোতে কিন্তু অনেকটাই ছাড় দিয়েছেন, অব্যাহতিও দিয়েছেন। তো কিন্তু যেটা সমস্যা দেখা দিয়েছে যে ভোজ্য তেল কিন্তু এখনও পর্যন্ত বাজারটা ঠিক হয়নি, এবং আদৌ পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা, তেল পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। তো এখন এর পাশাপাশি কিন্তু চালের বাজারটাও স্থিতিশীল নয়, এটা অনেক দাম বেড়ে গেছে এই চালের, এবং এর মাঝখানে যে আমদানি করা হলো চাল, তারপরেও কিন্তু বাজার যে সুস্থ স্বাভাবিক ধারায় ফিরে আসবে, তো সেটা কিন্তু হয়নি। এখন এই দুটো খুব ক্রিটিক্যাল প্রোডাক্ট গেল। এটা ছাড়া অন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে খেজুর। তো এখন খেজুরের ক্ষেত্রেও যেটা হয়েছে, ইতিমধ্যে কিন্তু আমদানি করা হয়েছে, কিন্তু শুধুমাত্র একটা পণ্য যেটার ক্ষেত্রে হয়তো পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, অবশ্য নাও থাকতে পারে, সেটা হচ্ছে ছোলা। ছোলার যতটুকু চাহিদা তার প্রায় 4 গুণের বেশি আমদানি করা হয়েছে, এবং ভালো একটা স্টক আছে, কিন্তু তারপরে ওইটা কোন দিকে গিয়ে পৌঁছে তা কিন্তু বলা যায় না। তো এই পুরো একটা আনইউজুয়াল সিচুয়েশনও তৈরি হয়েছে, মানে ব্যবসায়ীরা সমস্ত সুবিধা নিয়েছেন, তারা সব কিছু আমদানি করেছেন, স্টোর করা আছে, কিন্তু মানে সত্যি এর কোনো মানে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে কিনা বাজারে সেটা আমরা একেবারে জানি না।
এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে সরকারের যে প্রশাসনিক কাঠামো যেটা দিয়ে আসলে বাজারের ব্যবস্থাপনাটা করা হয় সেটা তো রেগুলারলি এটা ফাংশন করছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আগে যেরকম খুব স্ট্রং ছিল, অ্যাক্টিভ ছিল, তারা কিন্তু এখন সেই কাজগুলো করছে না। তারা বাজারে যে মনিটরিং করা, সেখানে গিয়ে অভিযান পরিচালনা করা, কোথাও যদি কোনো ঘাটতি হয় তো সেখানে গিয়ে একেবারে গুদাম পর্যায়ে চলে যাওয়া, এগুলো কিন্তু এখন আর কালে ভদ্রেও হচ্ছে না। যার ফলে এখন দেখা যাচ্ছে যে সিন্ডিকেট তারা কিন্তু অদৃশ্য হওয়া থেকে তারা দৃশ্যমান হচ্ছে। এগুলা কিন্তু খুবই একটা চিন্তার বিষয়। এবং এই রমজানে এখন দেখা যাচ্ছে যে যেরকম আনস্টেবল সিচুয়েশন বাজারে, এটা হয়তো আরও খারাপ হতে পারে, মানে এটা সবাই সন্দেহ করছেন। এই অবস্থায় যে টাস্কফোর্সেরও অ্যাক্টিভিটি খুব একটা দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে যে এখন যারা আসলে বাজারে সবসময় কারসাজিগুলো করেন তারা তো ধরে নিয়েছেন যে এখন আর চ্যালেঞ্জ করার কেউ নেই। তো এইটা কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করেন, তারা চান যে বাজারটা সুস্থ স্বাভাবিক হোক। আমরাও চাইবো রমজানে যাতে নিত্যপণ্যের বাজারে আসলে মানুষ কিছুটা স্বস্তিতে থাকে। আমরা একটু ব্যাংকিং খাতের আলোচনায় আসতে চাই। ডক্টর জামালউদ্দিন আহমেদ, মানে ব্যাংকিং খাত ঠিক করতে তো সংস্কারের একটা কিছু আমরা বেশ কিছু টাস্ক ফোর্স দেখছি। সাম্প্রতিক সময় গভর্নর বলেছেনও যে আমরা আসলে কমিশন এই মুহূর্তে করা হয়নি, টাস্ক ফোর্স যাতে খুব দ্রুত যেই সংশোধনগুলো আনা দরকার সেগুলো যাতে করা যায় এবং আগামী 1-1.5 বছরের মধ্যে এই সংস্কারটা নিশ্চিত করতে চান তিনি। আপনি আসলে কতটুকু সংস্কারের লক্ষণ দেখছেন বা উদ্যোগ দেখছেন, বা কি করণীয়, আপনার পরামর্শ কি আসলে? সংস্কারের এখন যেটা এখনো উদ্যোগ ওইভাবে আসে নাই, জাস্ট আপনার এটা একটা আলাপ আলোচনা চলতেছে, লোকজন কিছু পলাইছে, আর যারা দেশে আসে তারা একটু ভদ্র হয়ে চলতেছে মনে হয় কিছুটা। কিন্তু মূলত তো আপনার শস্যের মধ্যে ভূত। সেটা হলো যে আপনার যদি আপনার ইফ আই বিকাম, আমি যদি এটাকে কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করব, ইফ আই বিকাম এ পার্ট অফ দি প্রবলেম, দেন এটা হবে না। হবে না এই কারণে, কেন্দ্রীয় ব্যাংকের যে গভর্নর ছিল আগে, উনি কেন পলাইল? উনি মানে বাইতুল মোকাররমের মসজিদের ইমাম সাহেব পলাইছে, উনিও পলাইছে। তো এই দুই পালানির মধ্যে তো বেশ কম আছে। এবং সেখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা কোনো সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পলায় গেছে এরকম রেকর্ড দেখে নেই। তারপরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জেলে এখন। এটা কি শুভ সংবাদ দেশের জন্য? এটা কিন্তু বাইরে থেকে আমাদের ইমেজটা কোথা যায়। এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এই ইয়েতে মানে গ্রেপ্তার, এখন জেলে আছে। তার মানে কি, যারা আইনকে প্রয়োগ করবে ওনারা যদি নিজের হাতে আইন ভঙ্গ করেন, এটা যেই হোক সে এটার কিন্তু এই অবস্থায় বেশি দিন টিকতে পারে না। এই অবস্থা বেশি দিন টিকতে পারে না, আগেও টিকে নাই, এখনও টিকে নাই, ভবিষ্যতেও টিকবে না। সেক্ষেত্রে ব্যাংক আর্থিক খাতের দুরবস্থার জন্য তো মানে ওই যারা গেটকিপার তাদেরকে দায়ী করা হয়, মানে তাদের উপরে সরকারেরও তখনকার সরকারেরও একটা প্রভাব ছিল, অনেকের নাম আসছে, অনেকে অনেকভাবে জড়িত ছিল, সেই বিষয়গুলো আসছে। আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে মানে এখন যেই এই পরিস্থিতির আলোকেই তো জুলাই বিপ্লব, তারপরে ভিন্ন প্রেক্ষাপট, নতুন গভর্নর, নতুন অর্থ উপদেষ্টা, তারপরে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, ব্যাংকগুলোকে আরও ক্লোজ মনিটরিংয়ের মধ্যে আনা হচ্ছে, মানে সেই জায়গাটায় সংস্কারের ব্যাপারে আপনি কতটা আশাবাদী বা আপনার কোনো পরামর্শ আছে? ওই সংস্কার তো করতে হবে। ওইগুলো যেগুলো আপনার স্কিম নিয়েছে, যেমন একজনের আমরা 3 জনে মিলে একটা ব্যাংক করলাম, 3 জনে ব্যাংক করে আমি কিন্তু এই ব্যাংক থেকে লোন নিতে পারবো না। সেখানে আপনি আরেক ব্যাংকের ডাইরেক্টরকে লোন, ওর ওখান থেকে আপনি লোন নিতেছেন আর আপনি তাকে দিচ্ছেন। এই যে পরিস্থিতিটা, এটা তো যারা উপরে বসে থাকে যে নিয়ন্ত্রণ করে, সেই নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান উনি যদি আইনটা প্রপারলি প্রয়োগ করে তাহলে এই কাজ হতে পারে না, এই কাজ হওয়া সম্ভব না। এবং একটা ইন্স্যুরেন্স কোম্পানির ডাইরেক্টর, ব্যাংকের ডাইরেক্টর পৃথিবীর কোথাও নাই, আমাদের দেশে আছে। সাধারণ ইন্স্যুরেন্স কোম্পানি জেনারেল ইন্স্যুরেন্সের লাইসেন্স দিছে, তারপর লাইফ ইন্স্যুরেন্সের লাইসেন্স নিয়েছে, সেগুলো বিজনেস করতেছে, আবার ব্যাংকের ডিরেক্টর। সো এখানে কিন্তু আপনার একটা ডাইলে সাইলে মিশে যেতেছে, এটা খিচুড়ি হয়ে যেতেছে, এটাকে সেপারেট রাখা দরকার।
এই কর্পোরেট গেট কিপিংটা যেটা, সেটা কিন্তু এখনো এনশিওর হয় নাই। এখনো যদি আইনেরও অনেক পরিবর্তন, আইন তো পরিবর্তন পর্যায়ক্রমে এটা হবে, এটার প্রসেস, পার্ট অফ দি প্রসেস। এটা যতদিন দেশ থাকে দেশের আইনেও নতুন করে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের একটা ব্যাপার তো আছে, তারপরে একই পরিবারের কতজন ডিরেক্টর ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবেন। ডিরেক্টর তো আত্মীয় স্বজনদেরকে, বন্ধু বান্ধবরা নেয়, এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়ে তারে রাখে নাম কাও আসতে, তার কোনো পাত্তা নাই, তার যে এগুলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে ডিরেক্টর যারা, তাদের জন্য জব রেসপন্সিবিলিটি, হোয়াট আর ডুজ, হোয়াট আর আনডুজ, আপনি কোন জিনিস করতে পারবেন না, কোন জিনিস আপনাকে করতে পারবেন, সেটা কিন্তু পরিষ্কার ভাষায় ওখানে বলতে হবে। ওনার যে টার্মস অফ রেফারেন্স, সেই টার্মস অফ রেফারেন্স এখনও তৈরি হয় নাই গত 50 বছরে, এখনও হয়নি। আমি তো বাংলাদেশ ব্যাংকের বোর্ডে ছিলাম, বাংলাদেশ ব্যাংকের বোর্ডে আমার তো কোনোদিন ওইগুলো আমি দেখিনি। আমি একদিন প্রশ্ন করছিলাম, আমাকে নিলেন, আমার টার্মস অফ রেফারেন্সটা কী, আমার ডুজ অ্যান্ড আনডুজগুলো কী, এগুলোকে আপনি বলে দিবেন না, সেটা নাই। এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে লোকগুলোকে যে ডিরেক্টর করতেছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কতগুলো আছে, এগুলোতে যে বোর্ড মেম্বার গভর্নমেন্ট সিলেক্ট করতেছে, এখানে টার্মস অফ রেফারেন্সটা আগে ফিক্স করতে হবে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে মেম্বার তৈরি করতে দিতেছে, মেম্বারদেরকে যে কোন ক্রাইটেরিয়াতে তাকে আপনি ওখানে নিতেছেন, সেখানে তার যে ক্যাপাবিলিটি টেস্ট, এটা কিন্তু বাংলাদেশের এই সিস্টেমে এখনও নাই। এখন থেকে 20 বছর আগে যে হয়েছে তার জন্যও ছিল না, এখনও নাই। সুতরাং এটা কিন্তু নতুন করে বানাইয়া তার মানে ডুজ অ্যান্ড আনডুজ, ভুল কোনো কাজ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, এবং সেই যে ব্যবস্থার ইয়েটা ওখানে বলা থাকবে, সেই জিনিস নাই। তো সেইটা কিন্তু আপনাকে এই যে রিফর্ম যেটা, এটা ইটস এ গুড ইনিশিয়েটিভ, কিন্তু এই রিফর্মওয়ালারা এগুলোতে ইনভলভ হতে হবে। ইনভলভ হওয়া লাগবে এই কারণে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোন কোন কাজগুলো আছে। আমি এই কোম্পানির বোর্ডে যদি বসি, তাহলে এই জাতীয় অন্য কোন জায়গায় আমি বসতে পারবো না, সেটা কিন্তু আমাকে ইয়েতে। আমি যদি বাংলাদেশ ব্যাংকের বোর্ডে থাকি, তাহলে আমি জনতা ব্যাংকের ডাইরেক্টর হতে পারবো না। এইরকম আবার একই পরিবারকে ভিন্ন যাদেরকে লাইসেন্স দিছে, এগুলো ক্যান্সেল করা উচিত। এক পরিবারের লোক 3-4টা ব্যাংকের যেখানে ডাইরেক্টর আছে, এগুলো সব ক্যান্সেল করা উচিত। এগুলো ক্যান্সেল করে মানে একটাতে থাকতে পারবে সে, একটাতে। সেটা কিন্তু আমাদের এখানে দেখেন, আপনার এই যে 60টা আছে, 60টা ব্যাংক আছে, তার মধ্যে 6 কি 7টা আছে গভর্নমেন্ট, আর বাকিগুলো তো প্রাইভেট। এই যে ন্যাশনাল ব্যাংক ট্যাঙ্ক এগুলো কেন নাজুক হয়ে গেছে, কেন নাজুক হলো? নাজুক হয়েছে এইসব কারণে, কনফ্লিক্টিং যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটাকে আমি ডিল করি নাই। এটা সরকারের পক্ষ থেকে, এই জন্যই ব্যাংকিং কমিশন থাকা উচিত। যদিও এই জন্যে ব্যাংকিং কমিশন থাকলে ব্যাংকিং কমিশন শুড ডিটেইল এই জিনিসগুলোকে ধরে টান দেওয়া উচিত, তখন কিন্তু আপনার অনেক কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। ডক্টর মাহফুজ কবির, মানে ব্যাংকিং কমিশন এখনকার বাস্তবতায় কতটা জরুরি, এবং এই টাস্কফোর্সগুলোর কাছে আসলে প্রত্যাশা কি থাকবে? হ্যাঁ, আসলে ব্যাংকিং কমিশন এর মধ্যে করে ফেলা দরকার ছিল। মানে এই ব্যাংক নিয়ে তো সবচেয়ে বড় চিন্তা, মানে পুরো আর্থিক খাতের কিন্তু প্রাণ ভ্রমরা হচ্ছে এই ব্যাংক খাত। তো এখন সেই জায়গাতে আমাদের প্রত্যাশার বিপরীতে কিন্তু দেখা গেল যে না, সেখানে একটা টাস্কফোর্স তৈরি করে দেওয়া হয়েছে। টাস্কফোর্সের কিন্তু আসলে কোনো এই জুডিশিয়াল ইমপ্লিকেশন নেই। মানে ধরেন যে কোনো ধরনের যে কমিশন যদি হয়, সেটা যদি অস্থায়ী একটা কমিশনও হয়, তারপরেও সেটার কিন্তু একটা আইনগত ভিত্তি থাকে, এবং সেখানকার যিনি চেয়ারম্যান হন তিনি কিন্তু একটা মিনিস্টার অফ স্টেট, ওইরকম একটা পজিশন কিন্তু রাষ্ট্রপতির অর্ডারের মাধ্যমে হবে। হ্যাঁ, কিন্তু সেই রকম কোনো কিছু হয় না। আমি মনে করি যে এটা আসলে এখনও সুযোগ রয়েছে। এই টাস্কফোর্স কী করে, তাদের যে রিকমেন্ডেশন, সেটা কিন্তু শুনতে বাধ্য এরকম কিন্তু না। হ্যাঁ, সুতরাং এগুলো যদি করা যেত, তাহলে ইন্ডিপেন্ডেন্টলি তারা পুরো আর্থিক খাতের অবস্থাগুলো কি সেটা বলতে পারতো, কিন্তু এখন টাস্কফোর্স থেকে আমরা কিছুই পাচ্ছি না। 2 হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক, তা কিন্তু রোলটা খুব একটা চেঞ্জ হয়নি এখনও, সেই আগে যেগুলো ছিল এখনও সেই ধারাই চলছে। এবং আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ব্যাংকগুলোতে কী হয়েছে, মাত্র কয়েকটা, খুব বেশি না, 2-3টা ব্যাংক বা এরকম, সেক্ষেত্রে বোর্ড অফ ডিরেক্টরস চেঞ্জ হয়েছে, কিন্তু আগেরগুলো কিন্তু আগের মতোই চলছে। এই মুহূর্তে প্রায় 48টার মতো ব্যাংক, সেখানে সমস্যা আছে। বাকি যে 10-12টার মতো ব্যাংক আছে, বোর্ড চেঞ্জ হয়েছে 10টার মতো। হ্যাঁ, তো যে কটা ব্যাংক হয়েছে সেগুলো কিন্তু আমাদের পুরো আর্থিক খাতে যেতে একটা বিপুল সমস্যা, সেই সমস্যা মাথায় রেখে কিন্তু আমাদের এই পুরো সবগুলোরই বোর্ড চেঞ্জ করা দরকার ছিল। বোর্ডের মধ্যে একটা বড় রিসাফল হলে তখন কিন্তু তারা ঘুরে দাঁড়াতো, এখন কিন্তু সেই আগের অবস্থায় চলছে। আর যদি এমন হয় যে তীব্র তারল্য সংকটে ভুগছে, এখন কয়টা ব্যাংক আছে এরকম? 17-18টা ব্যাংকে কিন্তু তারল্য ঘাটতি আছে, বাকিগুলো যে ভালো চলছে বিষয়টা এরকম নয়।
সুতরাং এই জায়গাতে আসলে আমাদের বড় রকমের একটা রিফর্মের দরকার ছিল, এবং এখন টাস্কফোর্স কিন্তু সেগুলো কোনো কিছু রিকমেন্ড করেনি। আর এখন যে রিফর্মগুলো চলছে সেগুলো কিন্তু আইএমএফের যে প্রেসক্রিপশন সেই অনুযায়ী, নতুন করে কিন্তু কোনো কিছুই হচ্ছে না। তো তার মানে কি, এখন আমাদের প্রত্যাশা তো হচ্ছে এরকম যে পুরো এই যে আর্থিক আমরা আইএমএফ এর প্রেসক্রিপশন মানছি, মানে একটু অন্য আলাপ করি। হ্যাঁ। মানে আইএমএফ এর ঋণের বিষয়টা আসলে কিস্তির বিষয়টি আসলে পাওয়ার ক্ষেত্রে কতটা না, এখন অগ্রগতি যে দেখছেন আসলে? এখন যেটা হয়েছে সেটা হলো যে চতুর্থ কিস্তি তো ইতিমধ্যে পেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও কিন্তু সেটা পায়নি বাংলাদেশ, এবং ইতিমধ্যে এটা বলা হচ্ছে যে সেটা নাকি আবার প্রস্তাব আকারে জুন মাসে উঠবে আইএমএফ বোর্ডে। মানে হলো যে জুন মাসেও সেটা পাওয়া যাবে কিনা সেটা কিন্তু নিশ্চিত নয়। ইতিমধ্যেই মাননীয় গভর্নর এবং অর্থ উপদেষ্টা তারা বলেছেন যে না, বাংলাদেশের অবস্থা ভালো, এখন ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি রয়েছে, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট দুটোই ভালো আছে। তো সুতরাং এখন আমাদের তাড়াহুড়ার কিছু নেই। আর অনেক রকমের শর্ত নিয়ে নাকি করতে হয়, তো শর্ত তো থাকে, ওদের শর্ত সবচেয়ে কঠিন, এবং সেগুলো কিন্তু মানবে বাংলাদেশ, সেই কথা দিয়েই কিন্তু এই ঋণগুলো নেওয়া হয়েছে, 3 কিস্তি নেওয়া হয়েছে। আমি মনে করি যে বেশি যদি চাপ থাকে এই আইএমএফের ঋণ কিস্তি থেকে বাংলাদেশের বের হয়ে যাওয়া উচিত। তার কারণ এইভাবে করে কিন্তু আসলে হয় না, যে যখন আমাদের টাকা দরকার এবং আমরা চুক্তির মধ্যে আছি, সেই অবস্থায় এমন কি হলো যে আইএমএফ দিতে পারছে না টাকা। মানে আপনার কি মনে হয়, মানে তো এখন মনে হচ্ছে বিষয়টা ভূ রাজনৈতিক কোনো বিষয় হতে পারে? এখন মনে হচ্ছে যে পুরোটা অনিশ্চিত, এবং বোর্ডে উঠবে কি না আদৌ, এখনই উঠলো না, এরপরে জুনে উঠবে সেটার কোনো নিশ্চয়তা নেই। আর তা যদি না হয় তাহলে ধরে নিতে হবে যে আসলে আমাদের বিরুদ্ধে কোনো হয়তো এরকম কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, এটা হতেই পারে, তাই না? এখন কার কোথায় ইন্টারেস্ট রয়েছে সেটা তো বলা যায় না। তো সুতরাং যেহেতু পুরো বিষয়টা নেতিবাচক, তো সুতরাং আমি মনে করি যে বাংলাদেশ এখন চাইলে এই ঋণ চুক্তি থেকে বের হয়ে যেতে পারে, তার কারণ মোটামুটি কিন্তু একটা স্ট্যাবিলিটি চলে এসছে। আর যে রিফর্মগুলো হচ্ছে সেগুলো আমরা তো অনগোয়িং, এগুলো চলবেই। আইএমএফ তো সবসময় আমাদেরকে পরামর্শ দেয়, তো সেগুলো আমাদের স্বার্থেই আমরা হয়তো কিছু রিফর্ম করব, কিন্তু এইভাবে করে অপমানজনকভাবে যে আমাদের ঋণের যে শিডিউল সেটাকে পিছিয়ে দেওয়া, আবার সেটা আদৌ হবে কিনা সেটার বিষয়েও আমরা জানি না। তো এই অবস্থায় থাকাটা বাংলাদেশের জন্য অস্বস্তিকর। যে সমস্ত অসম যে শর্তগুলা, এগুলা IMF এর লোন, আমি উনার সাথে এগ্রি করি। IMF কত 4 বিলিয়ন, 4.7 বিলিয়ন। বাংলাদেশ গভর্নমেন্ট যদি ডায়াসপোরা বন্ড ইস্যু করে, এখন মানে আপনার ইসরায়েল 1949-এ ডায়াসপোরা বন্ড চালু করে, ওদের জন্ম যখন হয় 51-এ তারা চালু করছে, ইন্ডিয়া 51-এ চালু করছে, তারপর ইথিওপিয়া করছে। এরা তাদের লোক যারা বিদেশে থাকে তাদের কাছে বন্ড বিক্রি করে, ফরেন কারেন্সি বন্ড, এটা বিক্রি করে, এটা কিন্তু বড়োইং ওয়ান কাইন্ড অফ বাংলাদেশি লোক থেকে তারা বড় করতেছে। এইটা যদি আমাদের এটা বাড়ায় তাহলে কমপক্ষে 50 বিলিয়ন আপনার ওখান থেকে বড় করা সম্ভব, এবং সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় যদি জয়েন্টলি ওনারা এটা সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু এটা, ইন্ডিয়াতে তো ইন্ডিয়ার আপনার যে রিজার্ভের যে ইয়েটা, সেখানে একটা বিরাট একটা অংশ হলো আপনার ডায়াসপোরা বন্ডগুলা, এবং ওই ইন্ডিয়ান লোকেরাই এই গভর্নমেন্টকে লোন দিচ্ছে, সেটা তারা ইন্টারেস্ট পাচ্ছে, এবং ওদেরকে একটা ট্যাক্সের আপনি বেনিফিট দিবেন, এখানে তো ইন্টারেস্টটা পে করা হবে। ইন্টারেস্টটা যখন পে করবে তাকে, সে ডায়াসপোরা বন্ডে সেখানে আপনি ট্যাক্সের একটা বেনিফিট দিতে পারেন, হয়তো 1-1.5% যদি বেনিফিট দেন তাহলে এটা কিন্তু বাড়াতে পারে, এবং এটা বাংলাদেশ ব্যাংক শুড মার্কেট ইট। তাহলে এই যে 4 বিলিয়নের জন্য ওর পিছিয়ে আমি ঘুরতেছি, এটা কোন ধরনের কথা হলো? আপনার 4 বিলিয়ন এমনিই কিন্তু এদের কাছ থেকে বের করা সম্ভব। জামালউদ্দিন আহমেদ, এই পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া চলছে, টেকনিক্যাল সাপোর্ট কিছু নেওয়া হচ্ছে, গভর্নর বলেছেন, এবং বাংলাদেশ ব্যাংক বলছেন যে হয়তো সময় লাগবে, বাট তারা আশাবাদী কিছু। আপনাদের কি মনে হয়? আমিও এগ্রি করি যে টাইম লাগবে, কারণ ফিলিপিনের মার্কোসের যে টাকা, সেই টাকা ফেরত আনতে 19 বছর লাগবে, কিন্তু তারা সাকসেস স্টোরি বিল্ড আপ করছে ওখানে। কিন্তু আমাদের মতন দেশেও এরকম রুলস রেগুলেশন সমস্ত কিছু আপনার ফলো করে এটাকে লিগ্যাল প্রসেসে যাইতে হয়, তো সেটার সময় লাগে। কিন্তু এই মুহূর্তে এখনও যে বাংলাদেশে টাকা পাচার বন্ধ হয়েছে, আমার সন্দেহ লাগে। কেন এই সন্দেহটা হলো, এখন যে চাঁদাবাজিগুলো হইতেছে, এই চাঁদাবাজির টাকা কোথায় যেতেছে? তাহলে আইদার এটা ব্যাংকে ঢুকতে হবে, ব্যাংকে ঢুকলে ব্যাংকের ডিপোজিট বাড়তো। এটা এখন যে সমস্ত চাঁদাবাজিগুলো হইতেছে, এখন কিন্তু চাঁদাবাজি যে একবারে ডে 1 3 তারিখে না 5 তারিখে না সরকার চেঞ্জ হলো, 5 তারিখ থেকে
ওই মুহূর্ত থেকে ধরেন আপনি মনে করেন আপনারা তো কারণ বাজার আছেন, কারণ বাজারের যে বাজার সমিতি সবকিছুই হাত মালিকানা চেঞ্জ হয়ে গেছে না, চাঁদাবাজের মালিকানা চেঞ্জ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এদের টাকা কোথায় যাচ্ছে এটাও তো দেখা দরকার আছে। আগের গুলো সেটা কি প্রক্রিয়ায় আসলে দেখতে পারে? প্রক্রিয়াটা তো আপনার একটাই হলো যে আপনার টাকাগুলো যদি এখানে ডিপোজিট না হয় তাহলে মানি চেঞ্জার কোম্পানিগুলোর ব্যাপারে গভর্নমেন্ট যে একটা ইয়ে নিছে, টোটাল 7,500 মতন মানি চেঞ্জার কোম্পানি নাকি বাংলাদেশে অপারেট করে। এগুলার মধ্যে 300 না 350 রেজিস্টার্ড উইথ সেন্ট্রাল ব্যাংক। আইন অনুযায়ী, ফরেন এক্সচেঞ্জ রুল অনুযায়ী এরা কিন্তু সবাই রেজিস্টার্ড হওয়া উচিত। তাহলে বাকিগুলা যেই লোকগুলো আছে তারা যে করে তারা কীভাবে অবৈধভাবে করতেছে, এক নম্বর এদেরকে কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভাসমান, এরা ভাসমান উইদাউট লাইসেন্স তারা টাকা পাচার করে, মানি চেঞ্জার কোম্পানি চালায়, এবং সেই ক্ষেত্রে তাদের উপরে গভর্নমেন্টের, বাংলাদেশ ব্যাংকের কড়া নিয়ন্ত্রণ থাকা উচিত, এবং এরা যাতে সার্ভাইভ না করতে পারে। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে আরম্ভ করে সবগুলা সংস্থাগুলোর সহযোগিতা লাগবে। জি, বুঝতে পেরেছি ডক্টর মাহফুজ কবির। মানে পাচার ঠেকাতে আসলে ভবিষ্যতে যাতে, যেমন একটা আশঙ্কার কথা ডক্টর জামালউদ্দিন আহমেদ বলছিলেন, মানে এই ঠেকানোর জন্য আমাদের ভবিষ্যতে কতটা সতর্ক হওয়া উচিত, বা এখনই কতটা সতর্ক আমরা আছি? আসলে এখানে আমাদের ইনস্ট্যান্স তৈরি করা দরকার যে যারা পাচার করেছেন তারা কোনো শাস্তি পেয়েছেন কিনা। মানে এই মুহূর্তে তো ধরা হচ্ছে যে প্রায় 1000-এর মতো ফাইল আছে, এটা কিন্তু একদম ফাইল রেডি করা আছে, এটা বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দুদক সবার কাছে এগুলো আছে। আমরা কিন্তু নামগুলো মানে অন্তত যে সরকারের যে বিভিন্ন রকম মহল তারা জানেন। তো এখান থেকে 2-1জনকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে কিনা সেটা একটা বিষয়, তার কারণ শাস্তি দিলে হয়তো উদাহরণ তৈরি হয়। আর দ্বিতীয় হচ্ছে যে এই কিছু হয়তো ব্যাংকিং চ্যানেলে গেছে কিন্তু সেটার ফুল ফুটপ্রিন্ট কিন্তু এখন আমাদের কাছে নেই। হ্যাঁ, তো সেগুলো একটু খুঁজে বের করা, যে যদি তথ্য প্রমাণ থাকে তাহলে সেটা দিয়ে বিচার শুরু করা, এবং যেখানে গেছে তাদের যে করেসপন্ডিং সেন্ট্রাল ব্যাংক তাদের সঙ্গে চুক্তি করা। ইতিমধ্যে আমরা কিছুটা আভাস পেয়েছিলাম যে যুক্তরাজ্য সরকার তাদের যে এখানে হাই কমিশনার তিনি কিন্তু বলেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে যে এই পুরো যে অর্থ পাচার যেগুলো হয়েছে সেটা পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য আইনগত সহযোগিতা করতে রাজি। অন্তত 10টা দেশ আমাদের সঙ্গে এই মুহূর্তে আসলে এই যে পারস্পরিক আইনগত সহযোগিতা চুক্তি সেটা করতে তারা রাজি, মার্কিন যুক্তরাষ্ট্র সহ। তো সেইখানে যে আরব আমিরাত, তারপরে যে সুইজারল্যান্ড, তো সুইস ব্যাংক আর কি, তাদের সঙ্গে একটু করা যায়। তো এখন এইখানে কানাডা তো আছেই, তো আমরা জানি বেগম পাড়া হয়েছে, কোথেকে টাকা গেছে, এখান থেকে গেছে। তো এখন এই পারস্পরিক আইনগত সহযোগিতা হচ্ছে প্রথম ধাপ, যেটা চুক্তিটা করতে পারলে আমি মনে করি যে তখন এই যে আইনগত যে প্রক্রিয়া সেগুলো শুরু করা যায়। তার কারণ আইন যখন প্রয়োগ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা মনে করবেন তারা সেফ। তো সুতরাং আইন প্রয়োগ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এখনো পর্যন্ত আনফর্চুনেটলি যে মাননীয় গভর্নর তিনি শুধু বলেছেনই যে তিনি হয়তো টাকা নিয়ে আসবেন, কিন্তু কোনো রকমের কোনো উদ্যোগ সেইভাবে দৃশ্যমান হয়নি। আমি মনে করি যে এটা দেরি হয়ে যাচ্ছে, এখনই উদ্যোগ গ্রহণ করা উচিত। তার কারণ রাজনৈতিক সরকার আসলে কী হবে আমরা জানি না, কিন্তু এই আইনগত ব্যবস্থা যদি আমরা নেই তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে দেরিতে হলেও আমরা অর্থটা ফেরত আনতে পারবো। জি, ডক্টর জামালউদ্দিন আহমেদ, মানে বিনিয়োগ এক ধরনের স্থবিরতা দেখছি আমরা, খুবই কমে গেছে, দেশি বিদেশি উভয় ধরনেরই বিনিয়োগ। মানে এটার কারণ কি মনে হয়? আর মানে এই সরকার বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে আসলে কিছু করতে পারে কিনা? অবশ্যই পারে। প্রথমে বলতে যে প্রথম প্রশ্নটার আমি উত্তর দিই, সেটা হলো যে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, বিচার ব্যবস্থা, এইগুলার যে অস্থিরতা এখন আমরা গত 6 মাসে যেটা দেখতেছি, এর কারণে বাংলাদেশের কিন্তু ইমেজ নষ্ট হচ্ছে। ইমেজ নষ্ট হচ্ছে যে কারণে আপনি কোনো লোক এখানে ব্যবসা বাণিজ্য করতে আসবে না এই কারণে সে তো স্যাটেলাইট দিয়া আমার দেশে কি ঘটনাগুলো ঘটতেছে এগুলো দেখতেছে। এটা দেখার মধ্য দিয়ে এটা তো ওদের ওখানে ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিগুলোতে এটা রীতিমতো ফ্লাশ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ইমেজ নষ্ট হচ্ছে, এবং সেই ইমেজটা ফেরত আনানোর জন্য যে এই ঘটনাগুলো আমাদের এখানে আর এখন ঘটতেছে না, কোর্টে একজন আসামিকে নিলে পাবলিকে যাইয়ে আক্রমণ করতেছে না, এই যে এই বিষয়গুলো যখন এনশিওর করবে তখনই কিন্তু আপনার দেশের স্বাভাবিক ব্যবসায়ের পরিবেশ যেটা এটা ফেরত আসবে। এই ফেরত আসার মধ্য দিয়ে ইন্ডেক্স অফ কনফিডেন্স আমাদের উপরে, আমাদের দেশের উপরে যে কনফিডেন্সের যে ইন্ডেক্স, এটা উপরের দিকে উঠবে তখন। আর যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ থাকে, আবার এমনিতে বদনাম দেশের, সেই ক্ষেত্রে আরও যে বদনামগুলো অ্যাড হচ্ছে, ভ্যালু অ্যাড করতেছে ওখানে, সেটার কারণে কিন্তু আপনার কোনো লোক এখানে আসবে না, যে কারণে আমাদের এক্সপোর্টও কিন্তু মধ্যখান দিয়ে ডাউনের দিকে যাচ্ছিল।
তো সেটা এখন মনে হয় কিছুটা এখন রপ্তানি এবং রেমিটেন্স দুইটাই বেশ ভালো অবস্থানে রিকভার আছে। করতেছে। তার মানে কি, এই যে স্থিতিশীলতাটা একটা উন্নয়নের একটা পূর্বশর্ত বিদেশি ইনভেস্টমেন্টের। জি, মানে বিনিয়োগ বৃদ্ধির জন্য আসলে কি করা যায়? বিনিয়োগ বৃদ্ধির জন্য আসলে পরিবেশের উন্নতি দরকার ডেফিনেটলি। যে যে এখন দেখা যাচ্ছে যে রামদা পার্টি বের হয়েছে, তারপরে কিন্তু এই যে প্রতিদিনই কিন্তু কিছু না কিছু ঘটনা ঘটছে, বিক্ষোভ হচ্ছে, তো এই অবস্থার একটু অবসান দরকার। আমি মনে করি যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। এটা করতে পারলে আমি মনে করি যে দেশি বিনিয়োগকারীরা আশ্বস্ত হবেন, তার কারণ ওনারা মনে করছেন যে কোনো সময় আমার উপরে রামদা নিয়ে আটাক করতে পারে, তো এগুলো কিন্তু ভালো নয়। তো সুতরাং এই জায়গাতে পরিষ্কার একটা বার্তা দরকার যে না, অপরাধীরা পার পাবে না, তো এটা করতে হবে। আর আমি প্রথমে যেটা বলেছিলাম যে সুদের হার কমাতে হবে, তার কারণ এত উচ্চ সুদের হার দিয়ে আসলে কেউই ব্যবসা করতে উদ্যোগী নয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমাদের একটা সমস্যা রয়েছে, সেটা হলো যে এখন কিন্তু রিপ্যাট্রিয়েশনটা হচ্ছে না। মানে যারা ইনভেস্ট করেছিলেন তারা নিজেরাই কিন্তু আবার সেই পুনর্বিনিয়োগ করছেন। তো এই জায়গাতে একটা বড় সমস্যা হচ্ছে কি, যে আমাদের যে ক্রেডিট রেটিং সেটা কিন্তু এখন কম, যার ফলে আন্তর্জাতিকভাবেও লোকজন চিন্তা করছে না এখানে গিয়ে কি ব্যবসা করবো। কান্ট্রি রেটিং, তো এখন এই ক্রেডিট রেটিং এর যে মুডিস, ওরা তারা কিন্তু আসলে কমিয়ে রেখেছে আমাদের ঋণ মান। তো সেই জায়গাতে কিভাবে তাদের সঙ্গে একটু কথা বলা যায়, তার কারণ রিজার্ভটা কিছুটা হয়তো স্থিতিশীল হয়েছে। তো এখন আমরা চাইলে কিন্তু তাদের সাথে আলাপ আলোচনা করে কান্ট্রি রেটিংটা যদি একটু ইমপ্রুভ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা ভালো হয়তো ফলাফল নিয়ে আসবে। মানে আরেকটা জিনিস বলা হয় যে মানে রাজনৈতিক বা ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া বিদেশি বিনিয়োগকারীরা খুব একটা আস্থা পান না, এটাও তো এক ধরনের বাস্তবতা না আছে না, আমাদের। এটা সত্যি, কিন্তু এটা রিয়ালিটি। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের তো একগুচ্ছ সংস্কার দরকার। যে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, 11টা কমিশন তৈরি করা হয়েছে, আমি একটা কমিশনের মেম্বার। তো এখন সংস্কারটা হতে হবে, এবং কিন্তু সংস্কারের জন্য অনেক সময় বসে থাকলে চলবে না। যে এখন যে রোডম্যাপটা হয়েছে সেটা নিয়ে আমরা বুঝতে পারছি যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে পারে, তার আগে বা পরে যে স্থানীয় নির্বাচন হবে। তো নির্বাচন যখন শুরু হয়ে যাবে তখনই কিন্তু মানুষ আসলে ওই দিকে মনোযোগ দেবে। তো এখন তাদের মনোযোগ অন্যদিকে আছে বলে কিন্তু এই অস্থিরতাগুলো হচ্ছে। তো সুতরাং নির্বাচনের বিকল্প নেই, গণতান্ত্রিক প্রক্রিয়াটা সূত্রপাত হতে হবে, কিন্তু তার আগে মৌলিক সংস্কারগুলো হতে হবে। তো এইভাবে হলে তখন দীর্ঘমেয়াদী একটা সুন্দর যে প্রাতিষ্ঠানিক কাঠামো সেগুলো তৈরি হবে। তো এইভাবে হলে আস্তে আস্তে যে স্থিতিশীলতা তৈরি হলে আমি মনে করি যে বিনিয়োগের পরিবেশটা ভালো হবে। যে আমরা একটু মানে এনটিভি প্রসঙ্গে একটা আলোচনা করতে চাই। আমরা 21শে ফেব্রুয়ারি থেকে ফুল এইচডি ভার্সনে যাচ্ছে এনটিভি, তো প্রযুক্তির আপগ্রেডেশনে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে আসলে স্বচ্ছ ঝকঝকে স্ক্রিন, ভালো ভিডিওগ্রাফি, সব সাউন্ড কোয়ালিটি, মানে এই জায়গাগুলোতে এমনিই প্রতিষ্ঠার পর থেকেই এনটিভি দর্শক সমাদৃত, আপনারা জানেন। মানে সেক্ষেত্রে এই যে নতুন প্রযুক্তির আপগ্রেডেশন, মানে এই প্রযুক্তির আপগ্রেডেশনের সাথে সাথে আসলে এনটিভির কাছে আপনাদের আসলে প্রত্যাশা কি থাকবে, একটু যদি সংক্ষেপে বলেন ডক্টর মাহফুজ কবির। হ্যাঁ, আসলে এনটিভির কাছ থেকে সবাই অনেক প্রত্যাশা করে, এবং এনটিভির যে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনা এবং অন্যান্য অনুষ্ঠান সেগুলো কিন্তু মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয়, এবং এটা কিন্তু প্রথম প্রজন্মের একটা স্যাটেলাইট চ্যানেল। তো এখন যে পরিমাণে গ্রহণযোগ্যতা রয়েছে, আমি মনে করি যে একটা ভালো একটা যে ভিউয়ার্স যে বেস সেটা কিন্তু আছে। এখন আমি মনে করি যে এইচডির মানে ফুলি হয়ে গেলে তো সেটা কিন্তু মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে। তো সুতরাং এই সুযোগে কিন্তু আসলে এই যে কন্টেন্ট ডেভেলপমেন্ট, তারপরে আর একটু বেশি আউটরিচ এই যে সোশ্যাল মিডিয়া দিয়ে, এবং আরেকটু ভেরিয়েশন যদি আমরা নিয়ে আসতে পারি এই প্রোগ্রামের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা ইন্টারন্যাশনাল চ্যানেল হওয়ার যথেষ্ট সুযোগ আছে, এবং এটাই আসলে করা উচিত। তার কারণ একই সঙ্গে প্রযুক্তির পরিবর্তন হবে, এইচডিটা হবে, সেটা আরও ভালো মানের যে একটা চিত্র সেটা দেখাবে, কালার কোয়ালিটি ভালো হবে, এবং এটার পাশাপাশি একই সঙ্গে যে বিভিন্নভাবে আসলে এটাকে যদি আউটরিচ বাড়ানো যায়, তাহলে সেক্ষেত্রে এটা আরও এক ধরনের আপলিপমেন্ট হবে। জি, ডক্টর জামালউদ্দিন আহমেদ, মানে এই প্রযুক্তির এই আপগ্রেডেশনের ক্ষেত্রে মানে কি আসলে সম্ভাবনার আরও দুয়ার খুলতে পারে এনটিভির জন্য, বা আপনাদের প্রত্যাশা কি? এনটিভির জন্ম থেকেই তারা একটা নিউ অ্যাপ্রোচ নিয়ে আসছিল, এবং একটু ডিফারেন্ট, অন্যান্য টিভির থেকে, ট্রেডিশনাল টিভির থেকে ডিফারেন্ট, এবং সেই ডিফারেন্টের কারণে এনটিভির আলাদা একটা অ্যারিস্টোক্রেসি ছিল প্রথম থেকে। এবং সেটার সাথে এখন ইনোভেশনের ইয়েটা যদি আসে, ডিজিটালাইজেশনের বিষয়গুলো যদি আরও ইমপ্রুভমেন্টের দিকে আসে, তাহলে ইট উইল ক্যাপচার দি আপনার এর মার্কেটে তারা একটা ডমিনেন্ট টিভি চ্যানেল হিসেবে বাজারে থাকবে কারণ হলো তাদের যে আলাপ আলোচনার যে বিষয়গুলো থাকে, বিষয়বস্তু প্রত্যেকটা কিন্তু নিরেট, আপনার কোনো রকমের ওইভাবে পলিটিক্যালি বায়াসড লোকজন দিয়া এনটিভিতে কম নেওয়া হয়, মানে মোস্টলি দেখা গেছে। এবং সেখানে একটা বস্তুনিষ্ঠ
আলোচনার একটা সুযোগ পরিবেশ সৃষ্টি করে। তো সেইটা কিন্তু এনটিভির একটা বিরাট একটা অ্যাডভান্টেজ। এবং এটা যদি আপনার ডিজিটাল মোর অফ টেকনোলজিক্যালি সুপিরিয়র টেকনোলজি ইউজ করে, ইন দ্যাট কেস তাদের মার্কেট এক্সপ্যান্ড করবে এবং তাদের যে প্রেজেন্টেশনগুলা প্রথম থেকে কিন্তু প্রেজেন্টেশনটা ডিফারেন্ট ছিল, এখনও এটার মধ্যে নতুনত্ব আসবে। আর মানুষ সবসময় কিন্তু নতুনত্ব চায় এবং সেইখানে যারা প্রেজেন্ট করতে পারে, ওইটাকে দিতে পারে, ওইখানে তখন তারা ওই টিভির ইয়েটা দেখে। এইটা হলো মানে সংবাদের যে বস্তুনিষ্ঠতা, এইটাকে আপনার প্রায়োরিটি দেয় মানুষ। এবং আলাপ আলোচনার যে সমস্ত বিষয়ে আলাপ হয়, এই আলাপগুলোকে আপনার মানুষ মূল্য দেয় যে নিউট্রাল লোকজন দিয়ে তারা আনে, কিন্তু এগুলোকে করে। ধন্যবাদ। আপনাদের এই মতামতগুলো আসলে আমাদের নতুন পথ চলায় আরও অনুপ্রেরণা যোগাবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।